নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। অনিচ্ছাকৃত দেরির জন্য অবশ্যই মাপ চাইছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আজকেও একটি ঘটনাবহুল দিন, ঘটনাবহুল বুধবারও বলা যেতে পারে, কারণ আজকে সকাল থেকে নজর ছিল অবশ্যই একটি দিকে। সেটা হচ্ছে দুপুর 11টার সময়, বেলা 11টার সময় নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অর্থাৎ দেশের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধানের যে বৈঠক, সেই বৈঠক থেকে রাজ্যের বকেয়া নিয়ে, রাজ্যের পাওনা নিয়ে ঠিক কি কি বিষয়গুলো বেরিয়ে আসে সেই দিকে আমাদের যেমন নজর ছিল, তেমনি এই বৈঠক অবশ্য মাত্রই 20-22 মিনিটের হয়েছে এবং সেই 20 মিনিটের বৈঠক থেকে কিছু আশ্বাস পাওয়া গিয়েছে, কিন্তু সেই আশ্বাস কতটা পরবর্তীতে ফলপ্রসূ হবে সেটা তো সময়ই বলবে। সেই বিষয়ে যেমন অবশ্যই আমাদের নজর ছিল, তেমনি নজর ছিল যে পার্লামেন্টের সেশনের আর তো মাত্র 3টি দিন বাকি ছিল। আজকের দিনটি নিয়ে আগামীকাল এবং আগামী পরশু দিনই শেষ দিন, 22 তারিখেই শেষ হয়ে যাবে সংসদের এই শীতকালীন অধিবেশন। এবং সেই অধিবেশনে আর কি কি হয়, কারণ গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি তাতে রেকর্ড ব্রেকিং কিছু বিষয় দেখতে পাওয়া গিয়েছে এবং সংসদের বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছে, সংসদ চত্বরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোও হয়তো আগে দেখতে পাওয়া যায়নি। সেই সমস্ত অদ্ভুত অবর্ণনীয় সেই সমস্ত ঘটনা আর কি, যদি সেরকমভাবে বলতে হয় আর কি, কোট আনকোট। তো সেই ঘটনাগুলোর দিকে আমাদের অবশ্যই নজর ছিল যে আজকে নতুন কোন ঘটনা আসে। হ্যাঁ, গতকালের একটি ঘটনা নিয়ে আজকে সারাদিন ধরে রাজনৈতিক চাপানুতোর তো অবশ্যই চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও দুজন সাংসদ সাসপেন্ড হয়েছেন। অর্থাৎ এই শীতকালীন অধিবেশন বিশেষভাবে বিশিষ্ট হয়ে রইল, কারণ 143 জন সাংসদ এই অধিবেশনে এখনো পর্যন্ত সাসপেন্ড হয়েছেন। আমি জানি না আগামী দুদিনে কি হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমাদের আলোচনা জড়িয়ে থাকবে যে বিষয়গুলোর মধ্যে, সেই বিষয়গুলো অবশ্যই, হ্যাঁ, আরেকটা ঘটনা অবশ্যই বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, সেই সময় নবান্নে গেলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা। তিনি 4জন বিধায়ককে নিয়ে সেখানে গিয়েছিলেন, যেহেতু প্রোটোকলের বিষয় আছে এবং সেই সঙ্গে সঙ্গে সুরক্ষার বিষয় আছে, তাই তারা চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মুখ্য সচিবের সঙ্গে দেখা করে তাকে কিছু হিসাবপত্র ইত্যাদি দেখিয়ে দিয়ে আসেন যে রাজ্য কত টাকা পেয়েছে কেন্দ্রের কাছে, কেন্দ্রের কাছ থেকে কত টাকা পাওনা ছিল এবং কত টাকা পেয়েছে রাজ্য, সেই হিসাবপত্র তাঁরা পরিষ্কার বুঝিয়ে দিয়ে আসেন এবং সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেনও। তারপর বিধানসভায় যান তারা এবং বিধানসভায় গিয়েও এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিন্তু এই যেখানে রাজ্য এবং কেন্দ্রের যে রাজনীতির চাপানুতোর চলছে, সেই চাপানুতোরের মধ্যে গতকালই INDI এর বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে উঠে এসেছে বেশ কিছু বিষয়, যেমন ডিসেম্বরের মধ্যে যে আসন সমঝোতা, সেই আসন সমঝোতাটি শেষ করতে হবে, এরকমটাই একটা আলটিমেটাম বলা যেতে পারে, কোট আনকোট, দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। এবং সেই সঙ্গে সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিয়ে বিভিন্ন দলের মধ্যেও নিজেদের মধ্যে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে, এমনকি কংগ্রেসের মধ্যেও কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এটি 5 সদস্যের কমিটিও তারা গড়ে দিয়েছেন যে বিভিন্ন জায়গায় কিভাবে আসন সমঝোতা করা হবে। সাধারণত তারা চাইছেন যে 1:1 লড়াইটা হোক, জোট সঙ্গীরা সবাই সেই বিষয়ে অন্তত একমত হয়েছেন এবং কিছু কিছু নাম উঠে আসছে কিছু কিছু কেন্দ্রের, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু নিশ্চিতভাবে জানা যাচ্ছে না যে কারা কোন জায়গা থেকে লড়বেন। সেটা বলতে হয়তো এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। কিন্তু যে বিষয়টা এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের যে পাওনার কথা বারংবার বলা হয়েছে, 1,16,000 কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের কেন্দ্রের তরফ থেকে, কেন্দ্রের কাছ থেকে। সেই বিষয়টি নিয়ে দরবার করতে আজ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। এটা একেবারেই অফিসিয়াল একটি বৈঠক, কিন্তু সেই বৈঠকটিতেও রাজনীতির রং লাগতে দেরি করেনি। আমাদের দেশের, আমাদের সংসদীয় গণতন্ত্রের এটাই বৈশিষ্ট্য, যে কোনো বিষয়ে, যে কোনো ঘটনা, তাতে রাজনীতির রং লাগতে খুব একটা দেরি হয় না। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা প্রাথমিকভাবে আলোচনায় থাকব, যে রাজ্য কতটা লাভবান হতে পারে, তার সম্ভাবনা কতটা মিলল, সেদিকে একটু নজর রাখবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, স্বাগত জানাই চন্দনদা আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র গার্গী মুখোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক বিশ্লেষক, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে, এবং রয়েছেন জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, কিন্তু আলোচনাটা এই জায়গা থেকে শুরু করি যে রাজ্যের
পাওনা গন্ডা মেটার সম্ভাবনা কতটা এগোলো সেটার বিষয়ে একটা হিন্ট দিয়েছেন, একটা ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অংশটুকু, সেই তার যে প্রেস কনফারেন্স, সেই বক্তব্যের অংশটুকু একটু শোনাবো আমাদের দর্শকদের। मैंने और हमारे साथ 9 MP लोकसभा राज्यसभा मिला के 10 मेंबर का डेलीगेशन हम अभी प्राइम मिनिस्टर के साथ मीट करके आ रहा हूँ। हमारा मेमोरेंडम का कॉपी आपको मिल जाएगा बाद में, पार्टी ऑफिस दे विल डिस्ट्रीब्यूट यू। मैंने जो बात आपने देखा कि हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, जिन्होंने काम किया है गरीब लोगों ने, उसका रुपया भी बंद हो पड़ा। एक कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए, आज तक नहीं दे गया है। और 22-23 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। तो 100 दिन का काम के लिए उसको पैसा जल्दी से जल्दी देना। दूसरी है, आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है, और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसमें क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। हम पहले भी तीन दफे प्राइम मिनिस्टर को मीट किया है, और एक दफे भी मीट करके जा रहा हूँ। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो। मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकते हैं ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। सेंट्रल गवर्नमेंट हैज द शेयर एंड स्टेट गवर्नमेंट आल्सो हैज द शेयर। तो वी आर नॉट गेटिंग द शेयर फ्रॉम द सेंट्रल शेयर फॉर द पुअर पीपल। दैट्स व्हाई हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। इतना तक हमारे साथ डिस्कशन हुआ है। दिस इज द रिजल्ट ऑफ द डिस्कशन। 100 দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমটাই জানিয়েছেন। 1,16,000 কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। যৌথ কমিটি গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে এটা যেমন একটা আশ্বাসের দিক, তেমনি সেই সঙ্গে সঙ্গে তার সন্দেহের দিকটাও তিনি তুলে ধরেছেন যে 157টি টিম গিয়েছিল কেন্দ্রের, যা জানতে চেয়েছিল জানানো হয়েছে, তারপরেও টাকা কেন পাবো না। সুর চড়িয়েছেন এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঠিক সেই জায়গা থেকে একটুখানি জানতে চাইব যে আশ্বাস মিলেছে যৌথ কমিটি গড়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে একটা সংশয়ের সুরও শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলায়, তাহলে কি আদৌ বাংলার প্রাপ্য যেটা বলা হচ্ছে সেই টাকাটা পাওয়া যাবে? আমি জয়দেব ঘরকে দিয়ে শুরু করব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। জয়দেব। প্রথম কথা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচারে তো এই টাকাটা বন্ধ করারই কোনো অধিকার বিজেপির নেই, কারণ এটা জিএসটির টাকা। জিএসটির আইনে পরিষ্কার করে বলা আছে যে টাকা রাজ্যের ভাগের টাকা কেন্দ্র সরকার তুলে নিয়ে যাবে, সেই টাকা রাজ্যকে ফিরিয়ে দেবে। এটা তো জিএসটির যে আইন তার উল্লঙ্ঘন করছে কেন্দ্র সরকার, এবং সেটা করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার উস্কানিতে। কারণ আমরা যদি দেখি 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত, 2014 থেকে 2021-এর আগে পর্যন্ত বিজেপি কখনোই এই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, হিসেব দেয়নি, তাই টাকা দেব না, এইসব বাহানা কিন্তু করেনি। কারণ 2014 থেকে 2020 পর্যন্ত
কেন্দ্র সরকার বিজেপি রাজ্য সরকারকে তার পাওনা টাকা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য বলেনি যে আমাদের কেন্দ্র সরকার টাকা দেয়নি। কিন্তু যবে থেকে শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা হলেন এবং কলকাঠিটি দিল্লিতে নাড়া শুরু করলেন, পশ্চিমবঙ্গের মানুষকে না খেতে দিয়ে ভাতে মারার জন্য এবং পাতে মারার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে কষ্ট দেওয়ার জন্য চক্রান্ত করতে শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। সেই দিন থেকে কেন্দ্র সরকারও শুভেন্দু অধিকারী মহাশয়ের কথায় প্রভাবিত হয়ে রাজ্যের পাওনা গন্ডার টাকা আটকে দিতে শুরু করলেন। এই টাকাটা তো আটকে দিয়ে প্রথমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর কুঠারাঘাত করেছে বিজেপি সরকার, এবং আজকে পর্যন্ত এতে কষ্টে কারা রয়েছে? না নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন, না অমিত শাহ রয়েছেন, না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। তারা তাদের বিলাস ব্যাসন এবং তাদের জীবনকে তারা বিলাসিতায় পূর্ণ করে রেখেছে। কষ্টে আছে শীতকালে যে মানুষগুলোর আবাস যোজনার টাকা আটকে গেছে, ঘর পায়নি। যারা আজকে খেতে পায় না তাদের কষ্ট, যারা আজকে কাজ পায় না তাদের কষ্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষগুলোকে কষ্টে রেখেছে নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মানুষকে কষ্ট দিচ্ছে। এতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো রাজনীতি করার কিছু নেই, কারণ মানুষের টাকা কেন্দ্র সরকার দিলে তাতে তো প্রান্তিক মানুষগুলোর উন্নতি হবে। তাহলে তাদের টাকা আটকে রেখে বিজেপি আসলে পশ্চিমবঙ্গের মানুষকে কষ্ট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। বেশ বেশ বেশ। এদিকে গার্গী মুখোপাধ্যায়, আমি আনইন্টারাপ্টেড বক্তব্য শুনলাম জয়দেব ঘরের, বক্তব্য রাখেননি কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা দেখাচ্ছিলেন আর কি। গার্গী মুখোপাধ্যায় 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য যথেষ্ট ভাবিত। বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন খাতে তারা কোটি কোটি টাকা দিয়েছেন, কিন্তু সরকার পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্ত যারা কমিটি তাদেরকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। এবং সিএজি রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগ থেকে 2,29,099 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো কিন্তু পাওয়া যায়নি। এর মধ্যে নগর উন্নয়নে 30,693 কোটি টাকা, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে 36,850 কোটি টাকা এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নে 81,839 কোটি টাকা কোনো হিসেব কিন্তু দেয়নি। এর ফলে স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণার্থে যে টাকা দিচ্ছে সেগুলো নিশ্চয়ই পিসি ভাইপো এবং তাদের চামচে বেলচাতে চুরি করে খাওয়ার জন্য দেওয়া হচ্ছে না। মানুষের জন্য দেওয়া টাকাগুলো মানুষের জন্য ব্যবহার না করে এবং কেন্দ্রীয় প্রকল্পের নামগুলো বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে খাদ্য সুরক্ষা যোজনা থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের নাম দিয়ে চালিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে। এটা আসলে কেন্দ্রীয় সরকারেরই পাঠানো টাকা, যেটা নিজেদের বলে দাবি করছে এখানকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এবং এখানে দেখা যাচ্ছে যে 100 দিনের টাকা যে আবাস যোজনায় টাকা দেওয়া হয়েছে, সেখানে যখন তদন্ত করতে মানুষের জন্য সত্যি খরচ হয়েছে কিনা সেক্ষেত্রে তদন্তে কোনো রকম সহযোগিতা রাজ্য সরকার কিন্তু করছে না। সেক্ষেত্রে টাকাগুলো যখন দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেই টাকাগুলো যদি মানুষের কাছে না পৌঁছায়, সেটা যদি তৃণমূলের শাসক গোষ্ঠীর পকেটে ঢুকে যায়, সেই টাকা কেন দেওয়া হবে যতক্ষণ না হিসাব দেওয়া হচ্ছে। হিসাব টাকা দিবি না হিসাব দেবো না, না আগে হিসাবটা দাও তারপর টাকাটা নাও। চুরি করার জন্য তোমাদেরকে টাকাটা কেন্দ্রীয় সরকার দেবে না। বেশ, কিন্তু একটা বিষয়ে প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, সেই বিষয়ে প্রশ্নটাতে অবশ্যই আসবো আমি ক্রস ডিসকাশন পর্বে। সেটা হচ্ছে যে দিল্লিতে যখন দেশের প্রশাসনিক প্রধানের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান, এই রাজ্যের প্রশাসনিক প্রধান বৈঠক করতে যাচ্ছেন, তার ঠিক আগেই শুভেন্দু অধিকারীর চিঠি গেল নরেন্দ্র মোদীর কাছে, এবং যে সময় বৈঠকটি চলছে ঠিক সেই সময় মুখ্য সচিবের কাছে বিরোধী দলনেতা হাজির হলেন হিসাবপত্র নিয়ে। এই বিষয়টিও কি যথেষ্ট তাৎপর্যপূর্ণ নয়? এই প্রশ্নটা রয়ে গেল। আমি প্রশ্নের উত্তরে অবশ্যই আসবো। আর ইন্টারাপ্টেড পর্বে আমি এবার যাব চন্দন ঘোষ চৌধুরীর কাছে। চন্দন দা, আপনার 2 মিনিট। সকলকে নমস্কার। আজকের যে আলোচনা শান্তম, সেই আলোচনার কতগুলো ক্লাস্টার আমি দেখতে পাচ্ছি। যেমন তুমি একেবারে ডাইমেনশনালি অপোজিট। ধরো শুরু করা যাক, দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি 100 দিনের কাজ এবং কাজের টাকা সাধারণ যে দরিদ্র মানুষ তাদের কাছে পৌঁছক।
এবং সেই টাকা যাদের মালিকানা তারা যেন সেই টাকা কাজের বিনিময়ে যারা অর্জন করেছেন সেটা যেন পান। এবং মনে রাখতে হবে পৃথিবীর সর্বকালের সর্ববৃহত্তম রুরাল প্রজেক্টের নাম মনরেগা, 100 দিনের কাজ। এর একটা কনসেপ্ট ছিল, যে সরকারই করে থাকুক, আমি আলাদাভাবে ক্রেডিট নিচ্ছি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ধরনের প্রশ্নের মুখে এই ফান্ড কখনো পড়েনি। আজকে ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন দেওয়া হবে না এই প্রশ্ন যেমন আমরা তুলেছি। আমরা এটাও বলেছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে 38,000 গ্রামের যে গ্রামগুলো, যে পঞ্চায়েতগুলো দুর্নীতি করেছেন তাদের বাদ দিয়ে টাকাটা দিন, অর্থাৎ অ্যাডমিশন যে দুর্নীতিটা করা হয়েছে। এখানে একটা ক্লাস্টার শেষ হলো, দ্বিতীয় ক্লাস্টারটা শুরু হলো একেবারে প্রাথমিক পর্যায় থেকে। পশ্চিমবঙ্গের প্রধানত বিরোধী দলনেতা তার মন্তব্যগুলো সরাসরি টাকা দেব না, এবং তুমি একেবারে শেষে যেটা রেফার করলে সেটা আজও যখন মিটিং চলছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তখনও তার একটা প্রয়াস টাকা দেব না। এরকম একটি জায়গায় দাঁড়িয়ে এই টাকা দেওয়া নেওয়ার থেকে অনেক বেশি প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষগুলো হাজার হাজার রুরাল এরিয়াজে যেসব বেকার, যে কোয়েশি বেকার, তাদের যে অর্থ সংস্থান, সেই অর্থ সংস্থান থেকে তারা বঞ্চিত। এবং প্রশ্নটা এখানে, আজকে মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য কি? শুধু 100 দিন নয়, অন্যান্য যেসব প্রকল্পে টাকা আটকে আছে, বিশেষত জিএসটি, এটা একটা বড় প্রশ্ন। দেখো, জিএসটি মূল রুলটা বলে যদি টাকা কোনোভাবে ডিলেড হয় বাই দি রিলিজ অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু তার উপরে প্রদেয় সুদ দিতে হবে। আজকে সুদের কথা তো আসছেই না, যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মূল টাকাটাই ফেরত দিচ্ছে না। সুতরাং আমার মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয় এবং এই ক্লাস্টারটা যেন কাজ করে। আমরা সাধুবাদ জানাবো টাকাটা যদি পেয়ে যায় এবং সকলের টাকাটা পেয়ে যায়, এবং তার পাশাপাশি ভাবে অ্যাকাউন্ট হ্যাজ টু বি ক্লিয়ার। এটাও ঘটনা যেখানে দেখতে হবে যেসব দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মাত্রাগুলো কন্ট্রোল হচ্ছে কিনা, অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা। আমরা যেমন দেখেছি দুর্নীতি হয়েছে, ঠিক তেমন ভাবে আমরা এটাও দেখেছি 56টি কমিটি ছোট ছোট পকেট এরিয়াতে বিভিন্ন প্রকল্পে ঘুরে বেরিয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পয়সায়, ট্যাক্সের পয়সায় তারা কি রিপোর্ট জমা দিল সেটা কিন্তু আমরা দেখলাম। আলটিমেটলি ক্যাগের কাছেও কি রিপোর্ট গেল সেটাও আমরা দেখলাম না। আমার প্রশ্ন হচ্ছে লেট আস সি, একটা ক্লিয়ার পিকচার তো থাকুক, এখানে হাসাহাসের ব্যাপার নয়, একটা পরিষ্কার চিত্র এখানে আঁকতে হবে। শুধুমাত্র এটা মাথায় রেখে যে সাধারণ গরিব মানুষ তাদের শ্রম দান করেছেন, মর্যাদার সাথে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। শান্ত। কেন্দ্র এবং রাজ্যের একদম চন্দনদার আনইন্টারাপ্টেড 2 মিনিটের বক্তব্য শুনলাম। অবশ্যই ক্রস ডিসকাশনে আবার ফিরে আসবো। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। কেন্দ্র ও রাজ্যের একটি যৌথ কমিটি সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে গড়া হবে, এটা পজিটিভ জেস্চার অবশ্যই, এবং সেই কমিটি পুরো ব্যাপারটা খতিয়ে দেখবে এবং তারপরে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। খানিকটা এরকমটা মনে হচ্ছে না? মানে একদম সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন করছি নীলাদ্রি, সেটা হচ্ছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। যে গরিব মানুষরা 100 দিনের কাজ করেন তারা আমার আপনার মতন ঘর বাড়িতে থাকা মানুষ নন, তারা স্টুডিওতে বসে ঠান্ডা ঘরে বসে তর্ক বিতর্ক করেন না, তারা 100 দিনের কাজ করছেন মানে তাদের পেট ভাতের জোগাড় করছেন। সুতরাং সেই উলু খাগড়াদের কথা কি একবারও ভাবা হচ্ছে না, নাকি শুধুমাত্র রাজনৈতিক লড়াইটাই হচ্ছে? এই প্রশ্নটাও কিন্তু রয়ে যায়। আমি 2 মিনিট আনইন্টারাপ্টেড নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। উলু খাগড়াদের কথা যদি সত্যিই ভাবা হতো শান্ত, তাহলে রাজ্য সরকার প্রধানমন্ত্রীর কাছে না গিয়ে আদালতে যেত। রাজ্য সরকার দাবি করছে তাদের ন্যায্য পাওনা বেআইনি ভাবে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। জয়দেবদার কথাও সেটা একেবারে প্রতিফলিত হয়েছে। সেটা যদি হয়ে থাকে, কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গকে, যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বা একটা রাজ্য সরকার করছে, সেই দাবি অনুযায়ী যদি এটা বেআইনি হয়ে থাকে, তাহলে আইনের শরণাপন্ন হওয়াটাই শেষ কথা। আমার প্রশ্ন হচ্ছে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্য সরকার কেন আদালতে গেলেন না? রাজস্থানে যখন কংগ্রেস সরকার ছিল তারা কিন্তু আদালতে গিয়ে এই 100 দিনের টাকা আদায় করে এনেছিল যখন তাদের সেই টাকা আটকে দেওয়া হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের এত দ্বিধা কেন আদালতে যেতে? দ্বিধা কি এই কারণে যদি আদালতে যায় তাহলে অনেক দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাবে? অলরেডি 1-2 নেতা জেলে চলে গেছেন, আরো কত যাবেন কে জানে। নির্বাচনের আগে সেই রিস্ক তারা নিতে চাইছেন না, এটা কি কারণ? আরো আশ্চর্য লাগে যখন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী যাবেন, তো স্বাভাবিক কথা, কিন্তু এতদিন গেলেন না, হঠাৎ এখন গেলেন।
এবং এটা কি সত্যি রাজ্যের টাকা আদায়ের জন্য গেলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, এই প্রশ্নটাও সামনে চলে আসছে। কারণ আমরা যেন কাগজ টাগজে পড়ছি, টিভিতে দেখছি, একজন বড় নেতা তৃণমূলের, তিনি মুখ্যমন্ত্রীর আত্মীয় হন, তিনিও নাকি মানে আদালতে শরণাপন্ন হচ্ছেন, তার বিভিন্ন সিবিআই ইডি তাকে ডাকছে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে, তার থেকে নিস্তার পাওয়ার জন্য। তা সেই মুখ্যমন্ত্রীর সেই আত্মীয় তৃণমূলের বড় নেতার গ্রেপ্তারি এড়াতে কি প্রধানমন্ত্রীর কাছে তারা মিনতি করতে গেছিলেন? এই প্রশ্নটা এসে যাচ্ছে শান্তন, কারণ কালকে ওই INDI নাকি একটা জোট আছে না, তার মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা অদ্ভুত কথা বলেছেন, যেখানে উনি বলেছেন, আমরা জানি মল্লিকার্জুন খার্গেকে নাকি প্রধানমন্ত্রীর মুখ করা উচিত। এখন প্রধানমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, নীতিশ কুমার হতে পারেন, রাহুল গান্ধী হতে পারেন, সোনিয়া গান্ধীও হতে পারেন। মল্লিকার্জুন খার্গেকে প্রধানমন্ত্রীর মুখ করতে চাওয়াটা মানে কার্যত জোটটাকে ভেস্তে দেওয়ার একটা প্রচেষ্টা বলে বহু মানুষ মনে করছেন। অর্থাৎ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়া থেকে তিনি আটকাতে চাইছেন। কার হয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বোঝা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য INDI জোটে, আমি নিশ্চিত সবচেয়ে খুশি হয়েছে বিজেপি এই বক্তব্য শুনে। এই বক্তব্য তিনি INDI জোটের মিটিং এ রাখলেন, তারপর প্রধানমন্ত্রী শরণাপন্ন হলেন। আপাতত নিয়মটা মানে কারণটা দেখাচ্ছে টাকা আদায়ের জন্য, কিন্তু আরো কোনো কারণ আছে কি, এটাই বোধহয় বাংলার মানুষের মনে প্রশ্ন। বেশ, আবার একটা অন্য বিতর্কের জন্ম দিয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই বিতর্ক নিয়ে আমরা আলোচনা করছিলামও। সবসময় সেটা ক্যামেরার সামনেই হয়তো হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে মল্লিকার্জুন খার্গেকে প্রস্তাব করা হয়েছিল, মল্লিকার্জুন খার্গের নাম, কিন্তু মল্লিকার্জুন খার্গে সেই প্রস্তাবে বলা যেতে পারে ঠান্ডা জল ঢেলে দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে আগে জেতি, তারপরে না হয় ভাবা যাবে কে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এক্ষেত্রে আরও একটা জল্পনার কথা উঠে আসছে। গতকাল সেই বিষয়ে আলোচনায়, মানে আমরা যখন আলোচনা করছিলাম এই জোটের বৈঠক নিয়ে, সেই সময় বোধহয় জয়দেব স্মরণ করতে পারবেন, মল্লিকার্জুন খার্গে একজন দলিত প্রতিনিধি। সুতরাং রামনাথ কোবিন্দ কিংবা দ্রৌপদী মুর্মুর বেলায় যে ভুল করেছিল অপোজিশন, এক্ষেত্রে আর সেই অপোজিশনের ভুলটা যাতে না হয় তারই একটা আগাম পদক্ষেপ করে রাখলেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও একটা আলাদা জল্পনা আর কি। তো সেই জল্পনাটার মধ্যে আরেকটা জল্পনা আছে শান্তম, মানে কিছু লোক বলছেন মমতা তো মানুষের পালস খুব ভালো বোঝেন, এই 3 রাজ্যের ফলাফলের পর তিনি স্পষ্ট বুঝে গেছেন নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় ফিরছেন। তাই মল্লিকার্জুন খার্গেকে যদি মুখ করে দেওয়া হয় তাহলে পরাজয়ের দায় আবার তার ঘাড়ে আসে না, নাহলে তিনি প্রধানমন্ত্রী হতে চাইতেন হয়তো, তার ঘাড়ে পরাজয়ের দায় আসে না। মল্লিকার্জুন খার্গে হেরে যাবেন, 3 রাজ্যে হেরেছেন, সারা ভারতে হারবেন, কারো কোনো কিছু এসে যাবে না, সেটাও একটা কারণ হতে পারে। যাই হোক, সেই জল্পনাটা এখন থাক আপাতত, কারণ ইতিমধ্যেই এটাও শোনা যাচ্ছে, এটাও জল্পনার আকারে শুনতে পাওয়া যাচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধী বেনারস থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে পারেন। সেই সব জল্পনাগুলো থাক, সেই সব জল্পনাগুলো জল্পনার আকারেই থাক, যখন নিশ্চিতভাবে জানা যাবে তখন না আমাদের আলোচনায় আসবে। কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু উচিত হবে না, তাহলে জামানত চলে গেলে এই মুহূর্তে আমরা রাজ্যের যে পাওনা গন্ডা, সেই পাওনা গন্ডাগুলো নিয়ে কথা বলছিলাম। আর সেই পাওনা গন্ডার বিষয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম, দুটো প্রশ্ন। একটা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, এরকমটা কি হতে চলেছে? আমি জয়দেব ঘরের কাছে যাব, তারপর আসবো আমি গার্গী মুখোপাধ্যায়ের কাছে। জয়দেব। না দেখুন, এখানে তো রাজায় রাজায় যুদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ এটা তো নির্বাচিত সরকার, জনগণের সেবক, এটা তো জনগণের সেবক, দ্য সার্ভেন্ট অফ দ্য পিপল। এখানে রাজা কেউ নেই, কিন্তু আছে আত্মদম্ভ এবং ক্ষমতার লোভ। যে ক্ষমতার লোভে নরেন্দ্র দামোদর দাস মোদী বিরোধী শূন্য লোকসভা বা সংসদ ভবনকে করে দিতে চায়, ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করে দিতে চায় এবং বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়, এবং সারা বিশ্বের দরবারে ভারতের মাথা হেঁট হয়ে যায় গণতন্ত্রের প্রশ্নে। এবং সেই রকম ভাবে গণতন্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে, স্বায়ত্তশাসিত সংস্থাকে খর্ব করে দিয়ে, ইডি সিবিআই কে স্বাধীনতা থেকে পরাধীন করে দিয়ে, তাদেরকে তোতাপাখি বানিয়ে বিরোধীদের ওপরকে চাপিয়ে দিতে চায়। আর সব থেকে বেশি যেটা চায় সেটা দেশের গরিব মানুষগুলোকে কষ্ট দিতে চায়। যেখানে বিরোধীরা তাকে ভোট দেয়নি, যেখানে নরেন্দ্র দামোদর দাস মোদী 56 ইঞ্চি ছাতিকে বাংলার মানুষ মেনে নেয়নি, তার প্রতিশোধ নিচ্ছে এটা বাংলার মানুষ। কিন্তু জয়দেব, বাংলার মানুষ তো 200 পার করতে দেননি, কিন্তু 77টা আসন দিয়েছিলেন তো, 77টা আসন দিয়েছিলেন তো। বাংলার মানুষ করতে দেয়নি, তাই জন্য প্রতিশোধ নিচ্ছে বাংলার মানুষের বিরুদ্ধে। বাংলার মানুষকে খেতে না দিয়ে, বাংলার মানুষকে ঘর না দিয়ে, বাংলার মানুষের কাজের টাকা আটকে রেখে
বাংলার মানুষকে বোঝাচ্ছে যে আমি রাজা, আমাকে যদি ভোট না দাও তাহলে তোমাদের ভাত, চাল, অন্ন, বাসস্থান সবকিছু আমি বন্ধ করে দেব। আমাকে ভোট দাও তবেই আমি দেব, নইলে তোমরা কিছু পাবে না। এই যে বেশ 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 জয়দেব ঘর জয়দেব ঘর বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় নেই সেহেতু পশ্চিমবঙ্গের মানুষের দুর্গতি কেন্দ্রের হাতে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের হাতে। আগে বলা হতো এনডিএ গভর্নমেন্ট, এখন তো মোদী সরকারই বলা হয়, সেই কারণেই বললাম আর কি। গার্গী মুখোপাধ্যায়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন ওড়িশা বা যেমন যে জায়গাগুলোতে বিজেপি আদৌ শাসন ক্ষমতায় নেই, সেখানে কিন্তু এই এত এত মানুষের টাকা চুরি করে, কখনো রেশনের টাকা চুরি করে, কখনো তাদের খাবারের টাকা চুরি করে, বাকিবুর জ্যোতিপ্রিয়র মতো লোক এবং বান্ধবীর খাটের তলা থেকে চাকরি চুরির টাকা এরকম তো বেরোতে কোনো রাজ্যে দেখা যায়নি। কি সেখানে কিন্তু সিবিআই বা ইডি গিয়ে গিয়ে ওড়িশায় বা বিহারে বা বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি সরকার নেই সেখানে কিন্তু গ্রেপ্তার করছে না। সেখানে কিন্তু তখন বলছে না যে ইডি এবং সিবিআই বিজেপির তোতাপাখি। এখানে চুরি হচ্ছে, তাই ইডি এবং সিবিআই কাদের নির্দেশে কাজ করছে? আদালতের নির্দেশে। ইডি সিবিআই এর কোনো তদন্ত পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক অঙ্গুলি হিলনে হয়নি। এখানে যেসব তদন্ত হয়েছে সবগুলো আদালতের নির্দেশে হয়েছে, এবং আদালতকেও যদি নিরপেক্ষ ভাবতে আমাদের তৃণমূলের সমর্থক বন্ধুদের অসুবিধা হয়, যেমন সৈন্যবাহিনীকেও তারা আজকাল বিজেপির লোক বলে দিচ্ছে, সেখানে এটা অত্যন্ত হতাশার বিষয়, দুঃখের বিষয়। কারণ দেশের যেগুলো অর্গানাইজেশন সরকারি, তাদের প্রতি তাদের কোনো আস্থা আজকাল থাকছে না। তারা বরঞ্চ বাংলাদেশের স্লোগান জয় বাংলা ইত্যাদি বিভিন্ন রকম অন্য দেশের স্লোগানে বেশি উৎসাহী। ভারতের যে সাংগঠনিক যে সাংবিধানিক বিষয়গুলো তাদের সম্মান দিতে তারা অস্বীকার করছে। এবং আরেকটা কথা, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাচ্ছে না, রেশনের টাকা যে দেওয়া হচ্ছে মানুষের জন্য সেটা বাকিবুর জ্যোতিপ্রিয় টাইপের লোকেরা মেরে খাচ্ছে। এখানে যে কেন্দ্র থেকে টাকা আসছে সেগুলোর যদি বঞ্চনা হয়, তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যিনি কিন্তু ওই ফিশ ফ্রাই খাওয়া বা ঝালমুড়ি খাওয়া সেটিং অপোজিশন নন, উনি হলেন প্রকৃত অপোজিশন, যাকে পশ্চিমবঙ্গের মানুষ 2,28,00,000 ভোট দিয়ে যাকে প্রকৃতপক্ষে বিরোধিতার ভূমিকায় দেখতে চায় বিধানসভায়, তিনি ঠিক সেই কাজটাই করছেন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে মানে 2,28,00,000 ভোট না গার্গীদি, একটা প্রশ্ন, 2,28,00,000 ভোট শুধু শুভেন্দু অধিকারী পেয়েছেন? না, এনারা তো মানে বিজেপি পায়নি তাহলে? না, আপনি লক্ষ্য করে দেখুন, শুভেন্দু অধিকারী পেয়েছেন। বারবার যখন কথা হচ্ছে এরা কিন্তু বিজেপি একবারও বলছে না, বারবার বলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গের কথাটা বলা হচ্ছে যে 2,28,00,000 লোক যে বিজেপিকে ভোট দিচ্ছে, সেই বিজেপি ওনাকে মনোনীত করেছে। তাহলে সেক্ষেত্রে যেখানে বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকাগুলো চুরি করে খাচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের নামগুলোকে ঘষে ঘষে এখন ভয়ে ভয়ে তুলতে হচ্ছে, সেখানে স্বাভাবিক জয়দেব ঘর 30 সেকেন্ড, আমি জয়দেব ঘরকে 30 সেকেন্ড দেবো, 30 সেকেন্ড। আমি বিজেপির মুখপাত্রকে বলবো পড়াশোনা করে আসুন। সিবিআই 36টা জায়গায় বিরোধী রাজ্য উড়িষ্যায় রেড করেছিল 2017-তে। কি বলছেন আপনি? কোন বিরোধী রাজ্যকে আপনারা ছাড়েননি, আপনারা কোন বিরোধী রাজ্যকে ছাড়েননি। যে কটা বিরোধী রাজ্য, সব রাজ্যে আপনারা সিবিআই ইডি পাঠিয়েছে, আর আপনাদের শাসিত রাজ্যে সিবিআই ইডিকে ছোট জগন্নাথ করে রেখে দিয়েছে। আপনারা সিবিআই আর ইডিকে একটা বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়েছে, মিথ্যা কথা বললেন কেন? যে উড়িষ্যায় পাঠাননি, উড়িষ্যায় আপনারা 36টা জায়গায় রেড করিয়েছে। বেশ 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 বেশ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। ঘড়ির শাসন মানতে হবে। আমি চন্দন, বেশ বেশ, আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাবো। বেশ, আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাবো। ওকে ওকে, জয়দেব, বেশ বেশ, জয়দেব গার্গী, জয়দেব গার্গী, জয়দেব গার্গী, এক মিনিট, জয়দেব গার্গী, এক মিনিট, জয়দেব গার্গী, এক মিনিট, আমি আসছি, আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে যাবো, চন্দনদার কাছে যাবো। চন্দনদা, বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? কেন্দ্র একরকম বলছে, রাজ্য আরেক রকম বলছে। কেন্দ্রের তরফে যারা এখানে রয়েছেন, অর্থাৎ রাজ্যে যারা রয়েছেন বিরোধী দলনেতা একরকম বলছেন,
বিরোধী দলনেতা বারবার বলছেন টাকা কেন দেবে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে টাকা কেন দেবে না। এই টাকা কেন দেবে আর টাকা কেন দেবে না এই নিয়ে যে টানাপোড়েন, এত টাকা দেওয়া হয়েছে এত টাকা দেওয়া হয়নি এই নিয়ে যে টানাপোড়েন, তাতে আখেরে তো সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। সেটা কি সাধারণ মানুষ বুঝতে পারবেন এবং পরবর্তী ভোটে তার কোনো প্রভাব পড়বে কি? দেখো, এই ব্যাপারটার মধ্যে একটা টেকনিক্যালিটি আছে, মানে যাকে আমরা বলি ফিনান্সিয়াল অ্যালোকেশন অ্যান্ড ফিনান্সিয়াল গ্রান্ট, এবং এর বিভিন্ন পদ্ধতি আছে, 3টে স্টেয়ার আছে। আমি এই প্রসঙ্গে যাচ্ছি না কারণ এটা বিস্তারিত একটু ফিনান্সিয়াল কাইন্ড অফ ম্যানেজমেন্ট হয়ে যাবে। কিন্তু জেনারেল মানুষ কি বুঝতে পারছে, একেবারে ধরো প্রান্তিক মানুষ, যে মানুষটা শ্রমদান করেছে টাকা পাননি, সেই মানুষটার ইন্ডেক্সে তার টাকাটা ঢোকেনি, অর্থাৎ তিনি লাভবান হননি, তিনি বঞ্চিত হয়েছে। তুমি যদি এই পার্সপেক্টিভে দেখো তাহলে একটা প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে যে রাজ্যে এবং কেন্দ্রে যে দুটো দলই শাসন করছে, কোনো একটা স্তর পর্যন্ত গিয়ে সেই কনফ্লিক্টটা, অর্থাৎ এই কনফ্লিক্টটা নতুন অবজেক্টিভ তৈরি করছে এবং একে অপরকে দোষারোপ করার ফলে টাকাটা আটকে যাচ্ছে। যে মানুষটার টাকা আটকে যাচ্ছে তিনি কিন্তু জানেন না এই নীতিগীতি, কোথায় ল, কোথায় অ্যাকাউন্ট, কোথায় সেটেলমেন্ট। এবং এখানে কোনো সন্দেহ নেই যে লোকসভার ফ্লোর লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, তিনি তো স্বীকারই করেছেন যে যেখানে যেখানে সম্ভব, যেখানে যেখানে দুর্নীতি হয়নি সেই টাকাগুলো আমি সেই টাকাগুলোকে অ্যালাউট করে দিই। আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না। কোন অধিকারে আজকে বিজেপির নেতৃবৃন্দ বলতে পারেন, প্রশ্নটা তো এখানে ওঠে, এই গরিব মানুষকে সামনে রেখে তাদের কথা না ভেবে এক তুড়িতে টাকা এনে দিতে পারে? আমার টাকা, আমরা কেন্দ্র সরকার টাকা দেব না, অর্থাৎ তারা দিতে পারে অথচ দেব না, তার মানেটা কি? তার মানেটা যদি এটা হয় যে বিজেপির কাইন্ড অফ অ্যাকশনের তবেই টাকাটা আসবে, তা না হলে টাকা আসা সম্ভব না, তাহলে কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াবে যে আজকে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, বিজেপি যদি মনে করে টাকা দেবে তবে আসবে। এটা কিন্তু স্ট্যাবলিশড, আজও স্ট্যাবলিশড। তার মানে কোন ঘরানাতে ধরে রাখতে চেষ্টা করছে এরা, রাজনীতির জন্য বঞ্চিত হচ্ছে ওই খেটে খাওয়া মানুষগুলো, যে মানুষগুলো রিয়েল টাকাগুলোর অধিকারী। আর দ্বিতীয় প্রশ্ন আমি এখানে আসবো, শুভেন্দু অধিকারী একজন বড় মাপের নেতা, মানে আমি ওকে সিআর অবস্থা থেকে চিনি, সেটা বাদ দাও, ক্লাস রিপ্রেজেন্টেটিভ বাদ দাও, আজকে বিজেপির কাছে কত বড় ভ্যাকিউম, কত বড় শূন্যতা, যে কত বড় মাপের নেতা আজকে শুভেন্দু অধিকারী। আমি অবাক হয়ে যাই, এরা একবারও ভেবে দেখেন না হায়ার মার্সিনারি। ইনি একজন আমদানি করা সৈনিক, যার কোনো প্রিন্সিপাল নেই, জীবনের সবকটা পার্টি করেছে, এবং সেই মানুষটি দাঁড়িয়ে ভ্যাকেন্সি তৈরি করেছে, ভ্যাকিউম তৈরি করেছে, শূন্যতা তৈরি করেছে পশ্চিমবাংলার গভর্নর। একটা জিনিস আমি তোমাকে বলে শেষ করব, আজকে ইন্ডিয়া শাইনিং আমি দেখেছি, ইন্ডিয়া শাইনিং আমি দেখেছি 2004-এ, আমি দেখেছি 2004-এ বাজপেয়ীজির সরকার কিভাবে মুখ থুবড়ে পড়েছে। এবং খুব স্বাভাবিক, আজকে যারা খুব প্রাউডলি ফিল করছে আমরা তো চলে আসছি, তাদের কাছে কিন্তু এটা একটা বার্তা ইতিহাস থেকে। ইতিহাস তো শিক্ষা দেয়, সেই শিক্ষাটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় অনেক বেশি গণতান্ত্রিক এবং অনেক বেশি এডুকেটেড। অবশ্যই আমাদের এই আলোচনাটা বোধহয় এখানেই শেষ করতে হবে, তার কারণ হচ্ছে ক্রস ডিসকাশন পর্বে আমরা আরও একটা আলোচনার দিকে আমাদের যেতে হবে, এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়টিও আজকে একটা বড়সড় বলা যেতে পারে হালচাল ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে, গোটা দেশের রাজনীতিতে। তবে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নেবার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে এই কেন্দ্র এবং রাজ্য, মানে রাজ্য বলবে কেন্দ্রের বঞ্চনা আর কেন্দ্র বলছে রাজ্য হিসাব দেয় না, এই বিষয়টা খুব একটা নতুন কিছু নয় ভারতের সংসদীয় গণতন্ত্রে এবং বাংলার গণতন্ত্রে। বাংলার যে ভোট রাজনীতি সেটাতে বহুবার দেখতে পেয়েছি আমরা, অতীতেও এখনো দেখতে পাচ্ছি। এবং কেন্দ্রের তরফ থেকেও যে রাজ্যের সঙ্গে ঠিকঠাক মেলজোল না রাখা এবং সাধারণ মানুষ বঞ্চিত হওয়া, এই ছবিটাও আমরা নতুন দেখছি না, এটাও পুরনো ছবি। তো এবার একটু অন্য ছবি দেখবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি এবং ফিরে এসে সেই বিষয়টির দিকে নজর রাখবো। অবশ্যই সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এলাম যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি নিয়ে আমরা গতকালও আলোচনা করেছিলাম। গতকাল একটু ছুঁয়ে গিয়েছিলাম আমাদের হাইটক অনুষ্ঠানের একেবারে শেষে, আর বোধহয় আজকে সারাদিন ধরে আলোচনার তাগিদেই এই বিষয়টিকে একেবারে হেলাফেলা করা গেল না। গতকাল যখন সংসদের অধিবেশন চলছে এবং বেশ কয়েকজন সাংসদকে 49 জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তারপর বাইরে একটি মক পার্লামেন্ট বসেছিল এবং সেই মক পার্লামেন্টটি বসেছিল সেন্ট্রাল ভিস্তার মকরদ্বারে। সেখানে বিভিন্ন বিরোধী দলের সাংসদরা ছিলেন, যারা সাসপেন্ড হয়েছেন তারা তো ছিলেনই। এইখানে এই মক পার্লামেন্টটিতে কিঞ্চিত মকারি করেই, কিঞ্চিত মিমিক্রি করেছিলেন বলা যেতে পারে, অনুকরণ করেছিলেন বলা যেতে পারে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মিমিক্রির ছবি আমরা দেখিয়েছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে সেটা নিয়ে আজকে সারাদিন ধরে প্রচুর টানাপোড়েন, প্রচুর তোলপাড়। সেই তোলপাড়ের দিকে একটুখানি নজর রাখবো, কে কি বলেছেন সেদিকেও একটুখানি নজর রাখবো। একটা ছোট্ট প্রতিবেদন, তারপরে আসছি সংক্ষিপ্ত আলোচনায়। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে সংসদ চত্বরের ধর্নায় নকল করে কেন্দ্রের শাসক দলের সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁরই আচরণে ব্যথিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ধনখড় ফোনে ওই ঘটনার ব্যাপারে কথা বলেছেন। ধনখড় জানান, কল্যাণের ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কথা বলার ধরন, শরীরী ভাষা নকল করেন। আর সেই মিমিক্রি দেখে হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। ভিডিওতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিও রেকর্ড করছেন, কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি জগদীপ ধনখড়। মঙ্গলবার ঘটনাটি হাস্যকর এবং মেনে নেওয়া যায় না বললেও বুধে তিনি কল্যাণের বিরুদ্ধে তোপ দেগে একে ব্যক্তিগত আক্রমণ বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর এই ব্যাপারে কথা হয়েছে জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন ধনখড়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মোদী আমাকে বলেছেন তিনি 20 বছর ধরে এই ধরনের অপমান সয়েছেন। সংসদেও এই ঘটনায় কংগ্রেসের দিকে তোপ দাগলেন জগদীপ ধনখড়। You are not aware of the kind of response that is against this institution in the mind of the people. And we had the occasion to see the lowest level. Mr. Chidambaram is here. Mr. Chidambaram, you are a very senior member. Imagine what must be going through my heart when your senior leader videographs a member parliament mocking the institution of chairman. As an individual, take on me. Don't take on my background as a farmer. Don't take it background as a community member. Institution of chairman has been ravaged, and that too by a political party that has gone for so long. A member parliament, senior one, videographing of another member. For what? I had suffered, I tell you. On Instagram, Mr. Chidambaram, your party put a video, which was withdrawn later on. That was shame to me. You used Twitter, official handle of the spokesperson, to demean me, insult my background as a farmer, insult my position as a jat, insult my position as chairman. Sir, these are two serious issues. Please go back to your seat. অন্যদিকে ধনখড়কে কল্যাণের নকল করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সংসদ চত্বরে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে তা দেখে আমি হতাশ হয়েছি। তিনি আরও লেখেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, তবে তাদের অভিব্যক্তি মর্যাদা এবং সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত। যে সংসদীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত এবং যা ভারতের জনগণ আশা করে সেটি বজায় থাকা উচিত। বুধবার ধনখড়ের সঙ্গে দেখা করে কল্যাণের মিমিক্রি কাণ্ডে দুঃখ প্রকাশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, এটা খুবই দুঃখের যে একজন সাংসদ ভিডিও করার মাধ্যমে ওই অসম্মানজনক কাজটিকে ছড়িয়ে দিচ্ছেন। এটা খারাপ এবং গণতন্ত্রে বিশ্বাসী কেউ এই ঘটনার প্রশংসা করবেন না। এদিকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখেই গেল মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল। যদিও মোদীর সঙ্গে দেখা করে বার হওয়ার পর মমতা বলেন,
কোনো অসম্মানের বিষয় নয়। কল্যাণ যা করেছেন সেটা হালকা চালে। देखिए ऐसा बारे में मेरा कुछ पता नहीं है, मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं कटेंगे। I am not going to discuss anything about my parliamentary party. They are enough to reply the question. There is a system. I don't interfere in the parliamentary party business. So you can ask Sudip Bandyopadhyay and Derek O'Brien. They are enough to give the reply. मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं करेंगे। इसमें हमारा parliamentary party they are taking care. So they will be fair enough to take the decision. क्यों आप ऐसा बात करते हैं? हम तो रेस्पेक्ट करते हैं सबको ना। ये डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो ছবি नहीं तुलता तो। সোমবার সংসদের দুই কক্ষেই বিরোধী সাংসদরা গণহারে সাসপেন্ড হয়েছিলেন। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত ছিল। এর মধ্যেই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিরোধী সাংসদদের অবস্থানে কার্যত আসর জমিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে আড়ালে প্রশংসা পেলেও বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই নিন্দা করেন এই মিমিক্রির। তারপর গত 24 ঘন্টায় সেই বিতর্ক আরও জমাট হয়েছে। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আত্মপক্ষ সমর্থনে বলেন, তিনি কাউকে আঘাত করতে চাননি, তিনি সম্মান করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। সেই সঙ্গে তিনি এও বলেন যে মিমিক্রি একটি আর্ট। কল্যাণের বক্তব্যের অনুরণন শোনা গেল কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর গলাতেও। তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর একটি পুরনো ভিডিও পোস্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই বক্তব্যের সুরে সুর মিলিয়ে তিনি তোপ দাগেন বিজেপির শীর্ষ নেতৃত্বের দিকেও। इस तरीके की मतलब जिनको हम कहते हैं पैरोकियल एटीट्यूड, ये अगर इतने बड़े पद पे बैठे हुए व्यक्ति की तरफ से आते हैं तो देश के लिए दुर्भाग्य की बात होते हैं। हमारे देश की महामहिम होते हैं राष्ट्रपति, उसके बाद उपराष्ट्रपति। सदन में जब आते हैं तो चेयरमैन बनते हैं। टीवी में रोजाना आप शाम को देखो, ये मिमिक हमारा एक आर्ट है। उसमें प्राइम मिनिस्टर से लेकर अपोजिशन सबको मिमिक होते हैं। और यहाँ किसी ने ये नहीं कहा कि भाई ये धनखड़ जी की ऊपर मिमिक हो रहे हैं। उनको क्यों खुद अपना रहे हैं, उनको किसी ने नहीं कहा, लेकिन लोग क्यों अपना रहे हैं। और देश की उच्च स्थान पर बैठे हुए व्यक्ति अगर जात पात की बात करे तो उनको शोभा देते हैं क्या। हमारे देश की प्रधानमंत्री कोई जात के नहीं, राष्ट्रपति कोई जात के नहीं होते हैं, उपराष्ट्रपति कोई जात के नहीं होते हैं। कल से हमें तो ये सीने पे ये लगा के घूमना पड़ेगा, पोस्टर लगा कि मैं दलित हूं, मैं जाट हूं, मैं राजपूत हूं। चलेगा ये देश? कहा कभी ये कि मैं ये जाट के खिलाफ बोल रहे हैं। मिमिक होता है, जिसको जो समझना समझ लेते हैं। मिमिक तो मिमिक होता है, किसी को नाम पे तो नहीं कहा गया कि वहां किसी भाषण पे तो नहीं किया गया कि मैं मिमिक कर रहे हैं। क्यों बात बनाना चाहते हैं ये लोग। সব মিলিয়ে সংসদের শীতকালীন অধিবেশন ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তী রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে খুব ঠান্ডা, কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে খুব গরম, যথেষ্ট উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমাদের সময় যেহেতু কম, তাই 1 মিনিট করে নির্ধারিত সময়, সেই 1 মিনিটে একদম প্রথমে আঙুল তুলেছেন গার্গী মুখোপাধ্যায়। আমি আপনার কাছেই যেতাম। গার্গী মুখোপাধ্যায়, আপনার নির্ধারিত 1 মিনিট আনইন্টারাপ্টেড। সংস্কার হলো প্রথমে আমাদের দ্রৌপদী মুর্মুজি রাষ্ট্রপতি, তারপর উপরাষ্ট্রপতি, এরা তপশিলি জাতি উপজাতি ইত্যাদি ব্যক্তিকে এত যারা গণতন্ত্রের সর্বোচ্চ পদে এবং যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে অপমান করা এদের একটা ট্র্যাডিশন কালচারে পরিণত হয়েছে। 2 নম্বর হলো কল্যাণ ব্যানার্জির টুইট থেকে পরিষ্কার প্রমাণিত যে ওই মিমিক্রিটি উনি জগদীশ ধনখড়জির প্রতি করেছেন। এই হলো 2। 3 নম্বর হচ্ছে রাহুল গান্ধী যিনি একদা প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন বা করতে চাওয়াতেই ছিল, তিনি এখন প্রথমে জোকারের ভূমিকায়, তারপর ফটোগ্রাফারের ভূমিকায়, মোদি হটাও করতে গিয়ে যে ফটোগ্রাফারের ভূমিকায় নেমে আসছেন, এটাও একটা হতাশাব্যঞ্জক দিক। সুতরাং চারদিক থেকে দেখতেই পাওয়া যাচ্ছে যে আমাদের বিরোধী শক্তিরা মানুষের মঙ্গলের থেকে বেশি এরা সাংবিধানিক যারা অরাজনৈতিক বড় বড় পদে যারা আসেন তাদের জাতি, যারা তপশিলি জাতি এবং উপজাতি, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে বিভিন্ন আছিলায় অপমান করা তাদের একটা ধর্মে, তাদের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এটা অত্যন্ত ধিক্কারজনক, নিন্দা জানায়। চন্দন ঘোষ চৌধুরী, 1 মিনিট। চন্দন দা।
এই প্রসঙ্গে বলার আগে প্রথমে বলবো, মিমিক্রি যারা বোঝে না তারা রিডিকিউল নিজেরাই। মানে এই দুটোর মধ্যে দুটো আলাদা ডেফিনেশন, তো তারা রিডিকিউলিয়াস ক্যারেক্টার হলে তবে এটা মিমিক্রিকে আর্ট হিসেবে রেফার করে না। আমি তোমাকে বলি, সিনেমাটোগ্রাফিতে যেসব ক্যারেক্টারাইজেশন হয় সেটাও তো কিছু কিছু মানুষকে সামনে রেখে ক্যারেক্টারাইজেশন হয় এবং সেখানে ইমিটেশন হয়। এই ঘটনাগুলোকে আসলে মূলত চেপে দেওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে নিতে না পারা। আমি তোমাকে বলি, নেহেরুজি কুর্তিকে খুঁজতেন যদি উনি অসুস্থ হতেন, যে কেন উনি ওই কার্টুন গুলো দিচ্ছেন না। ইনফ্যাক্ট ওই কার্টুন, যে কার্টুনের মুখ্য চরিত্রই কিন্তু নেহেরু নিজে থাকে। অর্থাৎ ডেমোক্রেসি ইজ আ ব্রডার ফর্ম, এত ছোট ফর্ম নয়। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে, আমি জানতাম আমার দেশের উপরাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, যিনি কন্টিনিউয়াসলি বাংলায় থেকে অপমানিত বোধ করে গেছেন। আমি বলতে চাইছি কি, এই অপমানিত বোধ করাটা এই দীর্ঘ সময়ের মধ্যে ওটাও একটা ক্যারেক্টারাইজেশন। কল্যাণবাবু সম্ভবত সেটা উপস্থাপনা করতে চেয়েছেন, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, দ্যাট ইজ কন্ট্রোভার্সিয়াল। কিন্তু আমি তোমাকে যেটা বলি, মিমিক্রি কোনো অবস্থাতে কন্ট্রোভার্সিয়াল নয়। এবার এটাকে যদি কেউ রিডিকিউল হিসেবে নয়, যেটা আমি একবারের জন্য কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি রেফার করেছেন যে আমাকে রিডিকিউল করা হচ্ছে, নো, হি ডিরেক্টলি ওয়েন্ট ইনসাল্ট করা হচ্ছে। আমি তোমাকে এই জায়গাটা থেকে বলি যে এই উপরাষ্ট্রপতি যখন বলেন যে আমি জাট সম্প্রদায়ভুক্ত, একটা মেসেজ ক্লিয়ার হয়ে যায়। সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস যে দাবিগুলো তুলছে বা ইন্ডিয়া জোট যে দাবিগুলো তুলছে, তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সামাজিক বিভাজন। আর উনি নিজেই প্রমাণ করলেন ওই চেয়ারে বসে যে উনি সামাজিক বিভাজনের আইডেন্টিটি পলিটিক্স করেন এবং সেটা জাত পরিচয় করেন এবং উনি সেই কারণে রিডিকিউলড হচ্ছেন। এটা কিন্তু একটা বড় অপমানের বিষয়, শুধু 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 উপরাষ্ট্রপতি নয়, সামগ্রিকভাবে সাংবিধানিক সিস্টেম। আর কথা তো বাদই দিলাম যে ব্যাপক সংখ্যার প্রায় বিরোধী শূন্য করে দিয়ে বিভিন্ন আইন পাস করিয়ে নেওয়ার চক্রান্ত, এ তো বাদই দিল। 143 জন বিরোধী সাংসদ এই মুহূর্তে নেই লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব 1 মিনিটের জন্য নির্ধারিত। 143 জন বিরোধী সাংসদ এই মুহূর্তে নেই, কারণ তারা সন্ত্রাসবাদীদের সমর্থন করেছিলেন, যে সন্ত্রাসবাদীদের সংসদে হামলা করেছে। এটা গণতন্ত্রের জগতে এটা বিরল ব্যাপার। নেহেরু যদি থাকতেন, তিনি এই সাংসদদের নিজেই দল থেকে বহিষ্কার করে দিতেন, এটা অন্য কথা। নেহেরু যদি থাকতেন এবং যে অশ্লীল অঙ্গভঙ্গি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের সামনে আচরণ করেছেন, তিনি তাকে আগে বহিষ্কার করতেন। কিন্তু এই কংগ্রেস তো রাহুলজির কংগ্রেস, তিনি ছবি তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, এটা মানুষ জেনেছে কারণ রাহুল গান্ধী এটা মোবাইলে ক্যাপচার করেছেন। অর্থাৎ এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়টা যে রাহুল গান্ধীর, এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। এবং কি কারণে মানুষ রাহুল গান্ধীকে ভোট দেয় না, কি কারণে 3টে রাজ্যের চাষিরা রাহুল গান্ধীকে রিজেক্ট করেছে, একের পর এক পরাজয় ঘটে চলেছে, কি কারণে মানুষ তাকে পাপ্পু বলে, এটা তিনি আবার প্রমাণ করলেন। আমি তাকে পাপ্পু বলি না, মানুষ তাকে বলে, এবং তিনি যে পাপ্পু, ওর ছবি তুলে এবং ছড়িয়ে দিয়ে তিনি সেটা প্রমাণ করেন। ভারতের গণতন্ত্রের লজ্জা, টেররিস্টদের সমর্থন করেছে সেখানেই থামলেন না, উপরাষ্ট্রপতিকে অপমান করলেন, কৃষকদের অপমান করলেন, হ্যাঁ জাটদেরও অপমান করলেন, ঠিক যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করে সাঁওতালদের অপমান করেছিলেন অখিলগিরি। তার ফল আমরা দেখেছি, নির্বাচনে দেখেছি, মানুষ তাদের রিজেক্ট করছেন। মানুষের রিজেকশন মানতে না পেরে এরা এত অশ্লীল পর্যায়ে নেমে এসছেন। নেহেরু যদি থাকতেন, তিনি আগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এখনকার কংগ্রেসের সেই সিদ্ধারা নেই, তারা তৃণমূলের কাছে সিদ্ধারা বেছে দিয়েছে বলেই বাংলায় শূন্য হয়ে গেছে। বেশ, আমি আনইন্টারাপ্টেড বক্তব্য শুনলাম, তবে একটা কথা একটু বলবো, সেটা হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, নীলাদ্রি বোধহয় নিজেও দেখেছেন, সেটা মনে হয় গার্গীও দেখেছেন, চন্দনদাও দেখেছেন, জয়দেবও দেখেছেন, আমাদের দর্শকরাও দেখেছেন। সেখানে রাহুল গান্ধীকে পিছন থেকে দেখা যাচ্ছে। রাহুল গান্ধী তো ক্লোন নেই বলেই জানি, যতদূর সম্ভব। এখনো পর্যন্ত হিউম্যান ক্লোন না, আমি এখনো পর্যন্ত হিউম্যান ক্লোনের কোনো গল্প শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার বেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোট আনকোট বলেছেন, খুব সত্যি কথা। কিন্তু রাহুল গান্ধী যে ছড়িয়েছেন সেটা বুক ঠুকে বলা যায় না। এক্ষেত্রে সংবাদ মাধ্যম বলে একটি বস্তু আছে, সংবাদ মাধ্যম বলে যে গোষ্ঠীটি আছে, সেই সংবাদ মাধ্যমও বেশ কিছু ছবি দেখতে পায়। আর দ্বিতীয়ত যে বিষয়টা, বেশ, কিন্তু দ্বিতীয়ত যে বিষয়টা হাততালি দিয়েছিলেন গার্গী মুখোপাধ্যায়, বেশ বেশ বেশ, কিন্তু রাহুল গান্ধী যে ছবিটি তুলেছেন,
রাহুল গান্ধী কথাটা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হয়তো ঠিক নয়, সেটা হয়তো ঠিক নয়, এই মঞ্চ থেকে এখানে বসেই বলছি, এবং সেটা আপনিও জানেন খুব ভালোভাবে, আপনিও জানেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটি করেছেন, এক মিনিট আইডিয়াস ঘুলিয়ে দেবার চেষ্টা করবেন না, বিষয়টা হচ্ছে এরকমটাই। রাহুল গান্ধী নিজে মুখেই বলেছেন সংবাদ মাধ্যমকে যে আমি এখনো পর্যন্ত, আমি তো সেটাই বললাম একটু আগে, আমার মনে হয় আপনার কানে, আমি জানি না, আমি ডাবল সাউন্ড করে দিলাম আপনার কানে। এবার শুনতে পাচ্ছেন কি? না, এবার শুনতে পাচ্ছেন নীলাদ্রি, এবার শুনতে পাচ্ছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খেয়াল করেননি যে ছবিটি রাহুল গান্ধীর পিছন থেকে তোলা হয়েছে, সুতরাং রাহুল গান্ধী ছড়িয়েছেন, রাহুল গান্ধী এক মিনিট রাহুল গান্ধী নিজে সংবাদ মাধ্যমকে বলেছেন সেটি তার মোবাইলেই আছে এখনো পর্যন্ত, আর সেখানে রাহুল গান্ধীর পেছন থেকে দেখতে পাওয়া যাবে না, আর রাহুল গান্ধী সেটি কাউকে শেয়ার করেননি। এবার নিশ্চয়ই শুনতে পেয়েছেন স্পষ্টভাবে, আমার মনে হয় আমাদের দর্শকরা শুনতে পেয়েছেন, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না, তবে দর্শকরা শুনতে পেয়েছেন। এবার আমি আসবো একটুখানি অবশ্যই জয়দেব ঘরের কাছে, তবে তার আগে আরো একবার স্পষ্টভাবে বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন যে রাহুল গান্ধী না তুললে আমরা ছবিটি দেখতে পেতাম না, সেটা সত্যি নয়। সংবাদ মাধ্যম ওখানে ছিল, এবং সবচাইতে বড় কথা সরকারি সংবাদ মাধ্যমেই সেই ছবি তোলা হয়েছে। আর আপনারা বোধহয় জানেন খুব ভালোভাবেই যে লোকসভা চত্বরে এএনআই যে সংবাদ গোষ্ঠীটি আছে তারা সমস্ত রকম ছবি আমাদের উপহার দেয়, এবং আমরা ন্যাশনালি সেই সমস্ত ছবি পেয়ে থাকি। আর সেখান থেকে আমরাও সেই ছবিটি দেখিয়েছি আমাদের দর্শকদের, গতকালও দেখিয়েছি, আজকেও দেখালাম। আর দ্বিতীয়ত সেটি হচ্ছে রাহুল গান্ধী নিজেই বলেছেন আমি কাউকে শেয়ার করিনি এখনো পর্যন্ত। 1 মিনিট জয়দেব ঘোষ, আনইন্টারাপ্টেড। বিজেপির বিরোধী দলনেতা যখন নির্বাচিত জনপ্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন, অসভ্য এবং কটূক্তি করেন, তখন এদের চামড়াটা মোটা হয়ে যায়। যখন এদের দিলীপ ঘোষ অসংসদীয় অগণতান্ত্রিক কথা বলে, তখন এদের চোখে পট্টি পড়ে যায়। যখন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কটূক্তি বক্রোক্তি করে এবং এক সুরেলা সুরে ডাকে, তখনও এদের কিন্তু মানহানি হয় না। কারণ এদের মানহানিটা হয় শুধুমাত্র যদি সেটা গোমূত্র পান করা থাকে এবং গোবলয়ের কেউ হয়। সব থেকে বড় কথা, আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী রাহুল গান্ধীকে কি নামে সম্বোধন করেন, এবং একটু আগে বিজেপির মুখপাত্র কি নামে, কি ভাষায় তাকে আক্রমণ করলে। তাদের বেলায় কোনো শালীনতা লাগে না। বিজেপি আরএসএস শালীনতা মানে না। ভারতবর্ষের রাজনীতিতে কটূক্তি, বক্রোক্তি, অশালীনতা, অসভ্যতা অনুরাগ ঠাকুর থেকে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সবার কাছে শিখতে হবে। ভারতবর্ষের ৭৫ বছরের স্বাধীনতায় রাজনীতিতে এত অবনতি এর আগে হয়নি, যে অবনতি এই 2014 থেকে 2023-এ ঘটিয়েছে এই আরএসএস এবং বিজেপি নামক এক সাম্প্রদায়িক শক্তি। এবং যেভাবে সমাজের বিভাজন, অসভ্য কথা এবং বিরোধীদের যেভাবে আক্রমণ করেছেন, তাতে সংসদীয় গণতন্ত্রের সমস্ত পরাকাষ্ঠা, প্রটোকল, সমস্ত রীতি নীতির তোয়াক্কা করেননি। কারণ এনারা একনায়কতন্ত্রে বিশ্বাসী, কারণ এনারা হচ্ছে হিটলার। বেশ, আমাদের খুব কম সময় আছে হাতে, সামান্য কয়েকটা মিনিট আছে হাতে, সামান্য কয়েকটা মুহূর্ত। তার মধ্যে আমি একবার একটুখানি যেতে চাই চন্দনদার কাছে। সেটা হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করলাম, হয়তো এই একজন অর্ধশিক্ষিত সাংবাদিকের দৃষ্টি দিয়েই খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই মিমিক্রি কাণ্ডটা, যে মিমিক্রি কাণ্ডে মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর নিক্ষেপ হওয়া উচিত ছিল, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি তুললেন রাহুল গান্ধী, আর সেই রাহুল গান্ধীর বিরুদ্ধেই সরব হলেন ভারতের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে, না 1 মিনিট আমাকে একটু শেষ করতে দিতে হবে জয়দেব ঘর। সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি থেকে শুরু করে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সকলেরই টার্গেট কিন্তু রাহুল গান্ধী, সকলেরই টার্গেট কিন্তু রাহুল গান্ধী। তাই কি আমি একটু চন্দন ছবি তুলেছেন বলে এটা মানুষ জেনে, বেশ চন্দন ঘোষ চৌধুরীর কাছে আমি যাব। টার্গেট কি আদতে রাহুল গান্ধী কি আদতে টার্গেট? 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30, আমি আসছি জয়দেব আপনার কাছে আসবো আপনার কাছে অবশ্যই। 30 সেকেন্ড সময়, চন্দন ঘোষ চৌধুরী। চন্দন দা, আমি তোমাকে যেটা বলতে চাইছি শুরুতেই, যে
এটা কোনো কারণই নয়, তার কারণ মিমিক্রি ইজ অ্যান আর্ট, এবং এই ডেফিনিশন থেকে বুঝতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কে ছবি তুলেছেন, এখানে তো কোনো সন্দেহ নেই, পরিষ্কার ভাবে এটা বলা হয়েছে। এবং প্রশ্নটা এটা আমার মনে হয় আর একটা অ্যাক্ট অফ ডাইভার্সন, তার কারণ ভেরি সিরিয়াস বিজনেস যেখানে পার্লামেন্টে হতে পারে না, 143 জন যেখানে যাকে 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 প্রতিবাদের জন্য তাকে বার করে দেওয়া হয়, করা হয়, সাসপেনশন করা হয়, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রের যে তাকে ফলো করতে পারছে না। এই ব্যর্থতা তো বিজেপি, এই ব্যর্থতা তো কেন্দ্রীয় সরকার, অস্বীকার করে তো লাভ। সুতরাং এটা ডাইভার্সন আর কিচ্ছু। একদম গার্গী মুখোপাধ্যায় 30 সেকেন্ড। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সমান দোষী বলে রবীন্দ্রনাথ বলে গেছেন। যেখানে একটা অশালীন অঙ্গভঙ্গি করা হচ্ছে সেখানে হেসে হেসে রাহুল গান্ধী ভিডিওটা করছেন এবং এনজয় করছেন, এটাও কি একটা যথেষ্ট অন্যায় কাজ নয়? এটা উনি কেন করেছেন? এখন রাহুল গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির কি দোস্তি না কুস্তি কোথায় আমার জানার দরকার নেই, কিন্তু আমার মনে হয় যে কল্যাণ ব্যানার্জি যেরকম দোষে দোষী, রাহুল গান্ধী সেই ভিডিওটাকে সেই ঘটনা এনজয় করে এবং ভিডিও করে একই ধরনের অন্যায় কাজ করেছেন এবং এগুলো একদমই করা উচিত নয়। বেশ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আবার 30 সেকেন্ড। একটু স্মরণ করি, আচ্ছা আচ্ছা, মনমোহন সিং এর সময় দীর্ঘ সময় ধরে বিজেপি কি করেছে একবার রেকর্ডটা দেখি, তাহলে এটা কিন্তু আমরা অপমান হিসেবে আমরা মনে করেছি না না, আমি দুটো ঘটনা শান্তম বলবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনা। আপনি তো মমতাকে খুব একটা সমালোচনা করতে চাইছেন না, তাই দায়িত্বটা আমায় নিতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, INDI জোটের বৈঠকে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুল গান্ধীর জায়গায় এমন একজন মানুষের মুখ বললেন যিনি নেতা নন, তিনি ফলোয়ার, গান্ধী পরিবারের সেবক। অর্থাৎ রাহুল গান্ধীর সেবকের নাম নেতা হিসেবে বললেন। 2 নম্বর, উনি সাংবাদিকদের সামনে বললেন এই ভিডিওটা সম্বন্ধে আপনারা জানতেই পারতেন না, এটা আপনারা জেনেছেন রাহুল গান্ধী ছবিগুলো তুলেছেন বলে। অর্থাৎ রাহুল গান্ধী এটা যে ছড়িয়ে দিয়েছেন সমাজ মাধ্যমে, এই অভিযোগ ইনি করলেন, যে অভিযোগ রাহুল গান্ধী অস্বীকার করেছেন। আমি এই দুটো কথা বা ইশারা সমাজদারকো কাফি হয়। বেশ, কি ইশারা মিললো? জয়দেব ঘর 1 মিনিট, না 30 সেকেন্ড, আপনাকেও 30 সেকেন্ডই দেবো, সবাইকে 30 সেকেন্ড। আরএসএস আর বিজেপি তো ব্রিটিশদের দালাল, আর ব্রিটিশদের ডিভাইডেড রুলটা খেলছেন এখানে ওই বিজেপির দালালগুলো, যারা কংগ্রেস আর তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রাহুল গান্ধী ছবি তুলেছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাহুল গান্ধী ছবিটা তুলছিলেন বলে ছবিটি ভাইরাল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছিলেন যে রাহুল গান্ধীর উপস্থিতিটা ছিল বলে জিনিসটাকে নিয়ে এই বিজেপি কংগ্রেস মুক্ত ভারত করার স্বপ্ন যারা দেখে তারা নাচানাচি করছে। আসলে এখানে বিজেপি ব্রিটিশদের দালালি করেছে, আর এখন চাইছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কুণ্ডল বাজিয়ে দেবে, কারণ তারা ভয় পেয়েছে, তারা বুঝতে পেরেছে 2024-এ তাদের তল্পিতল্পা গুটিয়ে ওই ভারতের ওপারে চলে যেতে হবে। বেশ, 2024-এ কি হবে সেটা ডিসাইড করবেন জনগণ। ইতিহাসে পড়েছি সেটা ডিসাইড করবেন জনগণ। সালে তৈরি হয়েছিল, তা জয়দেব দা বলেন ব্রিটিশদের দালালি করেছে, উনি হয়তো অন্য ইতিহাস পড়েছেন। যাই হোক, আমি আর ইতিহাসের দিকে ঢুকবো না, এখন আমাদের বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে একটু, কারণ এই মুহূর্তে 2024-এর নির্বাচনটাই বোধহয় সব ক্ষেত্রে চলে আসছে, আর সেই কারণেই হয়তো রাহুল গান্ধী টার্গেট হয়ে গিয়েছেন ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থ্রু। একটুখানি ওই আমরা ক্যারাম বোর্ড খেলতাম না, যখন একটি ঘুটিকে মারবার জন্য বাউন্ডারির দিকে একটুখানি মারতে হতো আর কি, তো সেটা গিয়ে ঘুটিটাতে লাগতো আর কি, স্ট্রাইকারটা। সেই রকম ভাবে এখন সবটাই রাহুল গান্ধীর দিকে ঘুরে যাচ্ছে, তাই কি সেই প্রশ্নটা রেখেই আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য জয়দেব ঘর, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, চন্দন ঘোষ চৌধুরী এবং গার্গী মুখোপাধ্যায়কে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ঘটনাগুলো পরপর ঘটছে, সংসদ চত্বর এবং সেই সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতিতেও তার প্রভাব পড়ে যাচ্ছে। জাতীয় রাজনীতির প্রভাব রাজ্য রাজনীতিতে পড়ছে, রাজ্য রাজনীতির প্রভাব চলে যাচ্ছে দিল্লিতে, এবং হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে কেউ নিজের সফর সংক্ষিপ্ত করে লোকসভার অধিবেশন চলাকালীন চলে আসছেন পশ্চিমবঙ্গে। এই সব কিছুই চলতে শুরু করেছে। তার মধ্যেই একটা বড় খবর হয়ে গিয়েছে, সকলেই জানেন, গতকালই সেই খবর আমরা দেখিয়েছিলাম। প্রধানমন্ত্রী আগামী রবিবারের যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচি রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে আসছেন না। হঠাৎই পরিবর্তন হয়েছে তার কর্মসূচির, এবং লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তবে সেখানে উপস্থিত থাকছেন না এই অনুষ্ঠানের সবচাইতে বড় যিনি প্যাট্রন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সুতরাং খানিকটা জৌলুস তো হারাবেই, কিন্তু অবশ্যই একটা অসাধারণ ঘটনা হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে হয়তো নজর থাকবে মানুষের। কিন্তু প্রধানমন্ত্রীবিহীন ব্রিগেড কতটা জ্যোতি ছড়াবে 2024-এ, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।